প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচনী ইস্যু। আগামী নির্বাচনের ইস্যু কি হতে যাচ্ছে তার থেকে বড় বিষয় আজকে নির্বাচনের ইস্যু কি আছে, নির্বাচনকে ঘিরে কোন কোন প্রসঙ্গগুলো আজকের দিনে আলোচিত হয়েছে, আগামীকাল কি আলোচিত হতে পারে এবং ৩০ তারিখ পর্যন্ত ভোট দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোন কোন বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকা উচিত, কোন কোন বিষয়গুলোকে প্রমোট করা উচিত এবং সবাই যাতে ভোট কেন্দ্রে যেতে পারেন কোন ইস্যু, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। নির্বাচনের সামগ্রিক বিষয় শিরোনাম দিয়েছি নির্বাচনী ইস্যু। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন সম্পাদক ইকোনমিক টাইমস এবং তিনি বিএনপি ভাইস চেয়ারম্যানও বটে শওকত মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন দি এশিয়ান এজের সম্পাদক সৈয়দ বদরুল আহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন দৈনিক আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুর আগে আজকে কতগুলো বিভিন্ন ব্যক্তির বক্তব্য আছে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। যেমন শুরুতে দেখে নিতে চাই জনাব ইলেকশন কমিশনার মাহবুব তালুকদারের একটা বক্তব্য, সেটি একটু শুনে নিই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলছি, অতি উৎসাহী হয়ে কোনো অনভিপ্রেত আচরণ করবেন না। আপনারা নির্বাচনের সবচেয়ে বড় সহায়ক শক্তি। প্রত্যেকের প্রতি সম আচরণ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন আপনাদের কর্তব্য। আমি এই জনাব এইচ টি ইমাম তার একটা বক্তব্য আছে, সেটা আমরা একটু দেখে নিতে চাই। চিফ ইলেকশন কমিশনার এবং অন্য 4 কমিশনার সকলে মিলে তারা ঐক্যবদ্ধভাবে একসাথে যা বিবেচনা করবেন বলবেন সেটি। কোনো বিশেষ একজন যে কেউ হন না কেন কমিশনার ভিন্নভাবে কোনো নির্দেশ দিতে পারেন না, দেওয়া উচিত নয়। এটি মানুষের মনে দ্বিধা সৃষ্টি করে, অনেক সময় ভুল বুঝাবুঝির সৃষ্টি করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য আছে, সেটা একটু শুনি। নির্বাচন কমিশন যদি তাদের যে কর্তৃত্ব সেটাকে আপনার এখানে করতে পারে, প্রতিষ্ঠা করতে পারে এবং সেটা নির্বাচন যদি সুষ্ঠু চেষ্টা করতে পারে তাহলেও কিছুটা হলেও সম্ভব হবে। কিন্তু যদি একেবারেই না পারে তাহলে নির্বাচন আপনার অর্থবহ হবে না। এই বিষয়ে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের একটা বক্তব্য আছে, সেটা একটু শুনে নিই। নির্বাচনের 3 দিন আগে প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ চাওয়ার অর্থ হলো এই নির্বাচনটিকে ভণ্ডুল করে দিয়ে তাদের যে অপকৌশল রয়েছে সেই অপকৌশলকে সফল করার একটা প্রচেষ্টা মাত্র। এবার দেখতে চাই ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরী একটা বক্তব্য। সারা বাংলাদেশে আমাদের কাছে মনে হচ্ছে একটা রক্তক্ষয়ী নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সরকার বা নির্বাচন কমিশন কেন এই অবস্থা সৃষ্টি করলো আমাদের কাছে বড় প্রশ্ন। সেনাবাহিনীর প্রতি আমাদের আবেদন, আমরা তা স্বাগত জানিয়েছিলাম। এখনো পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে আপনারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সর্বশেষ নিতে চাই জনাব ওবায়দুল কাদেরের বক্তব্য। মালিনের বিষের ভয়ঙ্কর বিষ ডক্টর কামাল হোসেনের মুখের বিষ, আর এ মুখের বিষের জন্য আপনার সিসির আগে পদত্যাগ করা উচিত। সিসি কেন পদত্যাগ করবে? আমি শুরু করতে চাই জনাব সৈয়দ বদরুল আহসান, আপনাকে দিয়ে। সব দেখে শুনে কি মনে হচ্ছে 30 তারিখের দিকে আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি? এগিয়ে যাচ্ছি তো একটু উত্তেজনা তো আছেই, বেশ উত্তেজনা আছে। এবং আমাদের মনে বা জনমনে যে প্রশ্নটা হচ্ছে যে 30 তারিখে নির্বাচনটা কিভাবে হবে এবং যারা ভোট দিতে যাবেন, ভোটার যারা আছেন তারা কিভাবে যাবেন। ইতিমধ্যে আমরা শুনেছি যে যানবাহনের উপর বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে, সেটা একটা দিক আছে। তারপরে যেটা হচ্ছে যে জনমনে যেটা আমরা দেখেছি, একদিকে তাদের একটা মনের মধ্যে একটা উৎকণ্ঠা উত্তেজনা আছে, আবার এটাও আশা করছেন যে একটা মোটামুটি ভালো নির্বাচন হয়ে যাবে। আমরা অনেক রিপোর্ট পাচ্ছি, আপনারা জানেন সবাই, বিভিন্ন ধরনের রিপোর্ট পাচ্ছি, হামলা হচ্ছে, মামলাও হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে। তো এইগুলো সবই হয়ে যাচ্ছে। তো এইগুলো আমাদের জন্য একটা দুশ্চিন্তার বিষয়। তো যে বক্তব্যগুলো শুনলাম, এতে আবার দেখা যাচ্ছে যে যত দিন এগিয়ে আসছে, বেশি দিন তো নেই, আজকে 26 তারিখ হয়ে গেল, তো প্রায় 27 তারিখ। তো এই আগামী 3 দিনে এই ধরনের বক্তব্য আমরা আরও শুনবো
যেমন ওই যে আমরা যে নির্বাচন কমিশনার, একজন নির্বাচন কমিশনার বক্তব্য শুনলাম, আবার তার পরিপ্রেক্ষিতে পাল্টা কতগুলো শুনলাম, তো এগুলো অনভিপ্রেত, এগুলো এই ইস্যুগুলো আসা উচিত না। ইলেকট্রাল হিটের ভিতরে কি এগুলো থাকবে না? এগুলো থাকবে, কিন্তু আমাদের যেটা হচ্ছে ইতিমধ্যে এর আগে কিন্তু আমরা কখনো একটা নির্বাচন কমিশনে আমরা কখনো এই ধরনের বক্তব্য শুনি, হয়তো তাদের মধ্যে দ্বিমত ছিল, ঐকমত্য ছিল না, কিন্তু ভেতরে এটা সমাধান করতেন। আমরা বরাবরই দেখে বেশ কয়েক সপ্তাহ ধরে দেখছি একজন নির্বাচন কমিশনার একটা বক্তব্য দিচ্ছেন আর বাকিরা দিচ্ছেন না, এবং যারা দিচ্ছেন না তাদের পক্ষে আবার সরকারি লোকজন এসে গেছে, আজকেও কথা বলেছেন, সেটা একটা দিক। আবার বিগত দিনে ডক্টর কামাল হোসেন এবং প্রধান নির্বাচন কমিশনের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে, সেটাও একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো এইগুলো তো আপনি যেটা বলেন, হ্যাঁ এগুলো থাকবে, কিন্তু এইগুলো যদি এখন প্রাধান্য লাভ করে, আর মূল বিষয়গুলো যে নির্বাচন কিভাবে হবে, অবাধ হবে, লোকজন কিভাবে ভোট দিতে যাবে, এবং যে ফলাফল যেটা হবে কতটা গ্রহণযোগ্য হবে, আমরা সবাই আশা করছি গ্রহণযোগ্য হবে। এই জন্য যে 2014 সালের ইয়েতে 2014 সালে যেই ফলাফলটা হয়েছে তার চেয়ে একটা ভালো নির্বাচন হচ্ছে। ভালো নির্বাচন এই জন্য বলছি যে সব দলে এসে গেছে, এটা একটা উৎসাহব্যঞ্জক দিক, একটা আমাদের উৎসাহ দেয়। আবার যে এই যে কথাবার্তাগুলো হচ্ছে, যেমন বিরোধী দলের যে অভিযোগ হচ্ছে, আপনি মাহবুব তালুকদার এই কথা বলাকে কিভাবে দেখেন? উচিত কোন? আমি যেটা মাহবুব তালুকদার সাহেব এখন উনি যেটা বলছেন কথাটা ঠিকই বলছেন, কিন্তু তার এইটা মনে রাখা উচিত ছিল যে একটা নির্বাচন কমিশন এবং একটা টিম হয়, তো এই টিমের মধ্যে তিনি কথা বলবেন। এখন যে কথাগুলো তিনি বলছেন যে সেনাবাহিনীকে বা নিরাপত্তা বাহিনীদেরকে তিনি সতর্ক করে দিয়েছেন, এই কথাগুলো যদি প্রধান নির্বাচন কমিশনের মাধ্যমে আসে, তিনি তো প্রধান, তার মাধ্যমে আসলে আরো বেশি গ্রহণযোগ্য হতো। আমি একটু যেতে চাই শওকত মাহমুদের কাছে। সুব্রত চৌধুরী একটা কথা বলেন, একটা রক্তক্ষয়ী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, আপনি কি তাই মনে করেন? দেখুন, গত কয়েকদিনের পরিস্থিতি যা, বিরোধী দলের নেতারা বিশেষ করে প্রার্থীরা হামলায় আহত হচ্ছেন, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, ঘাড়ের মধ্যে চাপাতির কোপ দেওয়া হচ্ছে, তারা রক্তাক্ত অবস্থা প্রতিদিন আমরা প্রার্থী দেখছি। এর আগে একজন প্রার্থীকে গুলি করা হয়েছে, স্বয়ং ওসি গুলি করেছেন, এবং হামলা চলছে। আওয়ামী লীগেরও 5 জন মারা গেছে, আওয়ামী লীগেরও 5 জন মারা গেছে। কথা বলার সেই কথা বললে প্রেক্ষাপটে যদি আপনি সুব্রত চৌধুরীর মন্তব্যকে ধরেন, এটা খুব অতিশয়োক্তি বলে আপনার মনে হবে না। কারণ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত রক্তারক্তি বাড়ছে, এবং বিভিন্ন ধরনের হামলা আছে, যেগুলো অনেক ছোটখাটো হামলাও হচ্ছে, যেগুলো অবশ্য মিডিয়াতে আসছে না। সেই সূত্রে সুব্রত চৌধুরী বলছেন যে একটি রক্তক্ষয়ী নির্বাচনের দিকে দেশ এগোচ্ছে, এবং একই সঙ্গে যেহেতু এটা এখন প্রায় প্রমাণিত যে এটি একটা নীল নকশা নির্বাচন হতে যাচ্ছে, দলীয় সরকারের অধীনে একটা নীল নকশার নির্বাচন, প্রশাসনের ভূমিকা, পুলিশের ভূমিকা, রিটার্নিং অফিসারদের ভূমিকা সব মিলিয়ে কিন্তু আপনাকে এই ধারণায় উপনীত হতে সাহায্য করবে যে এক ধরনের একটা ব্লুপ্রিন্টের ইলেকশন হতে যাচ্ছে। সেই কারণেই তিনি কথাগুলি বলেছেন যে আমরা আশঙ্কা করছি যে রক্তক্ষয়ী নির্বাচনের দিকে এগোচ্ছে। পাশাপাশি নির্বাচন কমিশনের থেকে আমরা দুরকম বক্তব্য পাচ্ছি। মাহবুব তালুকদার একরকম কথা বলছেন, আর নির্বাচন কমিশনের বাকি সদস্য, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার, তিনিও এর আগে একবার প্রকাশ্যেই দ্বিমত পোষণ করেছিলেন। এখন নির্বাচন কমিশনার হিসেবে যারা নিয়োগ পান, তারা কিন্তু একজন বিচারপতি যেভাবে নিয়োগ পান তার চাইতেও আরো বেশি কঠিন পদ্ধতিতে যান। সার্চ কমিটি হয়, বিভিন্ন রাজনৈতিক দল থেকে নাম দেওয়া হয়, তারপরে তারা নিয়োগ পান, এবং তাদের অপসারণের পদ্ধতি কিন্তু আপিল বিভাগের বিচারপতি অপসারণের পদ্ধতি সমান। তো তারা তাদের একটা সে আছে। এখন নির্বাচন কমিশন যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তে মেজরিটির ভিত্তিতে নেয়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তার মধ্যে কেউ নোট অফ ডিসেন্ট দিতে পারে, আপত্তি দিতে পারে, কিন্তু মতামতের ক্ষেত্রে যেখানে সিদ্ধান্ত নেবার প্রক্রিয়া না, মতামতের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক নির্বাচন কমিশনার স্বাধীনভাবে বক্তব্য রাখতে পারে। এর আগে আপনার মনে আছে জনাব শফিউর রহমান, আমার মনে হয় খুব সব আবু হেনা যখন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তখন শফিউর রহমান সাহেব কিন্তু শফিউর রহমান সাহেব কিন্তু প্রকাশ্যেই শফিউর রহমান সাহেব কিন্তু প্রকাশ্যেই ভিন্নমত পোষণ করতেন, এবং মিডিয়াও সেগুলো কভার করতো। আজকে যে কথাটি তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তাদের অনভিপ্রেত কোনো আচরণ যেন নির্বাচনের পরিবেশকে ক্ষুণ্ণ না করে, এদিক দিয়ে এটা একটা নির্দোষ আবেদন, এবং সবাই নির্বাচন কমিশনের কাছে তাই প্রত্যাশা করে। নির্বাচন কমিশন বলছে না, কিন্তু মাহবুব তালুকদার বলছেন, এই হচ্ছে পার্থক্যটা।
আমার মনে হয় যে মাহবুব তালুকদার সাহেব কিন্তু নির্বাচন কমিশনে গেছেন, তিনি কিন্তু ওই ডেমোক্রেট বা রিপাবলিকানরা যেরকম ভাবে বিচারপতি মনোনয়নের মধ্যে দেন, তিনি কিন্তু শাসক দলের যে জোট বা শাসক দল তার বাইরের সুপারিশই তিনি কিন্তু নির্বাচন কমিশনার হয়েছেন। অর্থাৎ তিনি ফিল করেন যে আমি যত দূর দায়িত্ব পালন করব আমি স্বাধীনভাবে আমার মতো কথা বলবো, এবং তার কথা কিন্তু মিডিয়া ক্যাচ তাহলে আপনার করছে। বক্তব্য ধরলে তিনি ফিল করেন যে তিনিও তার দলীয় ভূমিকা পালন করবেন, তাই না, ওনারা ওনাদের মতো দলীয় যদি ভূমিকা পালন সিইসির করবে। ভূমিকাকে দলীয়ভাবে অভিযুক্ত করা যায়, সেই কারণে তার ভূমিকাকে আওয়ামী লীগও, যেটা আওয়ামী লীগ আজকে বলেছে যে নির্বাচন কমিশনের একজনের মন্তব্য ঠিক না, আচ্ছা, আমি তাহলে তো এটার আপনার কাছে মধ্যে যে একটা প্রশ্নটা একটু করে আমি পার্থক্য। নাইম ভাইয়ের কাছে যেতে, সেটা হচ্ছে কি যে মির্জা ফখরুল যে কথা বলছেন, কামাল হোসেন যে ভাষায় কথা বলছেন, বিএনপির নেতারা যেভাবে কথা বলছেন, আপনি যা বললেন ব্লু প্রিন্টের নির্বাচন, এবং গত 2-3 দিন ধরে যে কথাটা ঘুরছে চারপাশের ভেতরে যে ঐক্যফ্রন্ট বা বিএনপি নির্বাচন থেকে সরে যেতে পারে, এরকম কি কোনো সম্ভাবনা আছে? যেহেতু আপনি না, ইনসাইডার। সেটা কালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেছেন আমরা ফাঁকা মাঠে কাউকে গোল দিতে দেব না। তার আহ্বানটা হচ্ছে এখনো সময় আছে, নির্বাচন কমিশন কিন্তু ভূমিকা রাখলে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এবং এই পর্যন্ত যা হয়েছে বলেছেন এগুলো আমাদের সহ্যের বাইরে চলে যাচ্ছে। আমরা কমপ্লেন করছি, কমপ্লেন শুনছেন না, ওখানে বাকবিতণ্ডা হচ্ছে। নির্বাচন কমিশনের আচরণের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা করার সুযোগ নেই। তারা শুনবেন, অপারগতা প্রকাশ করবেন, বলবেন আমরা দেখছি, এটা তো বাইরে থেকে বোঝা যায়। কিন্তু সেখানে যে যারা পলিটিশিয়ান যান, যারা দেশের মানে ভাগ্য নিয়ন্ত্রণ, তাদের সঙ্গে তাদের ঝগড়ার কোনো সুযোগ নেই। তো এটা নির্বাচনকে বর্জন করার পরিবেশের মধ্যে কিন্তু এখনো যায়নি। বাট দেয়ার ইজ, মানে এটা একটা ক্যাচ আছে মাঝখানে, না পসিবিলিটি না, আমি বলবো যে নির্বাচন কমিশন যদি সুষ্ঠু আচরণ না করে, এবং তার পদত্যাগের দাবিও কিন্তু তুলে রাখা হয়েছে। ইফস এন্ড বাটস আর দেয়ার। সেটাই আমি একটু যেতে চাই নাইমুল ইসলাম খান, আপনি এই সবগুলো বক্তব্যকে যদি অ্যানালিসিস করেন, বক্তব্য অ্যানালিসিস করে আজকের পরিস্থিতি কি? সবগুলি বক্তব্য অ্যানালাইসিস করতে দিবেন এক সেকেন্ডের মধ্যে, এরকমই হয়ে যায়। আমি প্রথমে মাহবুব তালুকদারের বক্তব্যটা বলি। দেখেন, আমরা তো মিডিয়ার লোক, এটা আমার রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি টু অ্যাপ্রিসিয়েট যে কোনো ইনফরমেশন যেভাবেই বাইর হোক। এটা নিয়ে অসন্তুষ্ট হবে বিক্ষুব্ধ দল, আমি না। আমি এটাতে সন্তুষ্ট হব কেন? ভেতরের কথা বাইরে আসতেছে। মিডিয়ার কাজ হলো মানে যেভাবে পারা যায় বের করা, আর এটা তো স্বতঃস্ফূর্ত ভাবে আসতেছে। উই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট ইট। অ্যাজ এ স্টুডেন্ট অফ জার্নালিজম আমি এটা অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য। কেন? কারণ নাগরিকের অধিকার, যে কোনো ভিন্ন মত, যে কোনো কিছু, যত ডিসেন্ট আছে এগুলি যেন আসে। যদি এইভাবে না আসতো, দেখেন উনি যদি এটা না বলতো, উনি যদি গোপনে বলতো, আমরা বলতাম যে নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু লিক হইতো। কিন্তু তো এটা লিক হোক, প্রকাশ্যে হোক, এটা এসছে। নির্বাচন কমিশন এটা নিয়ে কিভাবে ডিল করবে, ইট ইজ দেয়ার হেডিক। তারা আবার যদি এটা নিয়ে ধরেন পাল্টা করে, সেটাও আবার আমরা খুশি হব যে এটার একটা পাল্টা এসছে। প্রত্যেকটা ঘটনাতেই খুশি হওয়া, কারণ আমি কিছু ইনফরমেশন পাচ্ছি, আমার পাঠক, আমার নাগরিককে আমি চ্যানেলাইজ করে দিচ্ছি ইনফরমেশনগুলি। মাঝে মাঝে এইসব আলোচনার ভিতর দিয়ে একটু এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। সুতরাং আমার দিক থেকে এটা নিয়ে অসন্তুষ্ট হওয়ার কিছুই নাই, সন্তুষ্ট। আবার আমরা তো ওই যে আওয়ামী লীগের অসন্তুষ্টি, এই যে এসটি ইমামের বক্তব্য হলো আওয়ামী লীগের জন্য এটা বিরক্তিকর, উনি বলেছেন, এবং এটাও কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করি। দেয়ার আর রিজনস ওয়াই আওয়ামী লীগ শুড বি আনহ্যাপি অর অ্যানয়েড অর হোয়াট এভার, অ্যাংরি অ্যাবাউট ইট। সো আমার কথাটা হলো, এটা গেল এই সুব্রত বাবুর কথাটা। এখন দেখেন, আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি, আমাকে লোকজন অনেক সময় গালি দেয় যে আমি বেশি আশাবাদী না। আমি যতটুকু বলি ফ্যাক্ট। আজকে রাত্রে আমি যখন কথা বলছি, তখন গত 24 ঘন্টায় তার আগের 24 ঘন্টার চাইতে সারা দেশের সিচুয়েশন ওয়াজ বেটার ইন অল রেসপেক্ট। তার মানে এই না যে কিছু সহিংসতা হয় নাই, তার মানে এই নেই যে আরো 2 জনের ক্যান্ডিডেচার বাতিল হয় নাই। কিন্তু আমি বলছি, আপনি যদি না অল টুগেদার একটা ইমপ্রুভমেন্ট আছে। মানে আজকে বাতিল হয়েছে কম লোক, গতকাল তার আগের দিনের চাইতে সহিংসতাটাও সংখ্যায় কম হয়েছে। তারপরে মনে করেন রক্তাক্ত, আমি এই রক্তাক্ত শব্দটা সুব্রত বাবুর এই যে ব্যবহারটা, এটার সাথে আমি একমত না। এটা আমি আরো খুব নিষ্ঠুরভাবে বলতে পারি, হয়েছে, রক্ত বেরিয়েছে, রক্ত ঝরেছে, কিন্তু রক্ত
রক্তাক্ত বলতে আমরা যে মানে একটা বোমা ব্লাস্ট হওয়ার পরে যে চেহারাটা হয়, না না যেভাবে বুঝায় ওইরকম না। মানে এটা আমি যদি আরো ব্যাখ্যা করি এটা নিষ্ঠুর হবে আমার ব্যাখ্যাটা, এই জন্য আমি করব না। আমি পলিটিক্যালি কারেক্ট থাকার চেষ্টা করতেছি, কিন্তু আমি এটুকু বলবো রক্ত ঝরেছে। রক্ত ঝরবে কেন? কারণ কয়েকজন মানুষ মারাও গেছে। কিন্তু আবার দেখেন অদ্ভুতভাবে আওয়ামী লীগের পক্ষের কিন্তু মারা গেছে। এখন এটাকে কি আমরা অ্যাপ্রিসিয়েট করবো যে অন্তত বিরোধী দলের কেউ মারা যায়নি, আহত হয়েছে, জেলে গেছে, মামলা হয়েছে, হয়রানি হচ্ছে, দৌড়ের উপরে আছে, এগুলি বৈশিষ্ট্য। আমার মনে হয় না যে কোনো মিডিয়া আছে যেগুলি একটা। আজকে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, প্রধানমন্ত্রী বক্তব্যে বলেছেন যে তারা নাশকতার চেষ্টা চালাচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে। সেই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? আমি কথা বলছি যে এর মানে প্রতিটি কথারই সত্যতার দিক আছে, কিন্তু আবার প্রতিটি কথাই এরকম মানে প্রধানমন্ত্রী নিজেও জানবেন না। আমি যেমন দুই একটা অ্যারেস্টের কথা জানি যেটা পলিটিক্যাল না, এটা হলো বাণিজ্যের জন্য। এখন এটার কি বলবেন? প্রধানমন্ত্রী তো এটাকে কভার করলে হবে না। আমি জানি টাকা দিয়ে তারা মুক্তি পেয়েছে, এবং আরেকজনের ক্ষেত্রে জানি টাকা দিয়ে তাকে বলছে যে না, ইলেকশনের আগে ছাড়া যাবে না, কিন্তু আমরা খুব সামান্য একটা বিষয়ে তোমার রেখে দিব, ইলেকশনের পরে তুমি গিয়ে জামিন পেয়ে যাবা, এইরকম। তো প্রধানমন্ত্রী কি এটাকে এর কথা বলছেন? তা নয়। অনেক ক্ষেত্রে তাদের নাশকতার মামলা ছিল, সেই মামলাগুলির জন্য হচ্ছে। আবার অনেকগুলি মামলা আছে সুনির্দিষ্ট ছিল না, একটু ধরেন ফাঁকা টাকা ছিল, এখানে নাম ঢুকানো হয়েছে। এগুলো কিন্তু একটা মিক্সড ব্যাগেজ, এটা আমি একচেটিয়া বলবো না। প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন, এখন ওনার স্টেটমেন্টগুলি মোর পলিটিক্যাল স্টেটমেন্ট হবে। উনি তো একটা পার্টির নেতা হিসেবে এখন কথা বলছেন, ক্যাম্পেইনের অংশ। তো ক্যাম্পেইনের কথা আমি লিগ্যাল টার্মসে নিব না। প্রথমত, যেমন আমি সুব্রত বাবুর ওই রক্তাক্তটা নিলাম না, তেমন অনেক কথাই আমরা ওইভাবে নিব না। এখন ক্যাম্পেইন, কিন্তু আমি আপনি যেভাবে কথা বলছেন তাতে মানে বাংলাটা আমি কিভাবে প্রয়োগ করব যে আপনি সবাইকে রাইট বলছেন? না না, সবাইকে রাইট বলছেন না, এবং এটা কিন্তু অনেকে অপছন্দ করে। কিন্তু আমি বলি, পৃথিবীতে এইরকম কোনো ব্যবস্থা নাই যে কোনো মানুষ অল টুগেদার রাইট অথবা অল টুগেদার রং, এরকম হয় না। ইট ইজ ইম্পসিবল। হিউম্যান, দিস ইজ নট হাউ men were created. সেটা হয় না, সেটা হয় না। আমরা হলো একটা গ্রে extent of rightness, extent of wrongness, that depends, that differs time to time, it differs. আমরা প্রধানমন্ত্রী বক্তব্যটা একটু শুনে নিই। চাই একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকুক, আর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালিত হোক। ভোটের মালিক জনগণ, দেশের মালিকও জনগণ। জনগণ বেছে নেবে তারা কি ধরনের সরকার চায়, কাকে চায়। তারা জানে যে তারা নির্বাচনে জয়ী হতে পারবে না, কারণ সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, মানি লন্ডারিং, এগুলোর অর্থ আত্মসাৎকারীকে বাংলাদেশের মানুষ ভোট দেবে না। আর সে কারণেই তারা তাদের সেই বেশি শক্তি দেখাতে চেষ্টা করে। নির্বাচন কমিশনে যে সেখানে তো ঝগড়াঝাটি করে এসেছেই, আবার সেখানে পুলিশ বাহিনীকে গালিগালাজ করেছে, এবং যে ভাষায়, যে অকথ্য ভাষায় এই ঐক্যফ্রন্টের এখন যে নেতা আছেন তার মুখ থেকে এই ধরনের নোংরা গালি, এটা নিশ্চয়ই কেউ আশা করে না। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর ফেরত এসে বাকি আলোচনা করি। দর্শক থাকুন আমাদের সঙ্গে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএ মুক্তবাক অনুষ্ঠানে। নির্বাচনী ইস্যু নিয়ে আলোচনা করছিলাম। দৈনিক আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক নাইমুল ইসলাম খান, দি এশিয়ান এর সম্পাদক সৈয়দ বদরুল আহসান এবং ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদের সঙ্গে আলোচনায় ফিরব। তবে তার আগে দেখে নেব সর্বশেষ সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রচারণায় সরগরম ভোটের মাঠ, জেলায় জেলায় যাচ্ছে সরঞ্জাম। কাল 293 আসনে পাঠানো হবে ব্যালট পেপার। ভোটের পরিবেশ তৈরিতে ব্যর্থতার অভিযোগ তুলে সিইসির পদত্যাগ চাইল ঐক্যফ্রন্ট। পরিবেশ সুষ্ঠু থাকার দাবি নুরুল হুদার। বিএনপির বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগ আওয়ামী লীগের। নির্বাচন পর্যবেক্ষণে 9টি সংস্থাকে দেয়া অনুমতি বাতিলের দাবি। নির্বাচনে সহিংসতা আর ভোট কেনায় 250 কোটি টাকা খরচের পরিকল্পনা, দাবি র্যাবের। আটক 3। সীতাকুণ্ডে পেট্রোল বোমায় আওয়ামী লীগের 4 কর্মী দগ্ধ।
একটু ভুল করে আমরা আগের দিনের শিরোনামটা চালিয়েছি, আমরা একটু আজকের দিনের শিরোনামটা দেখবো, সেটা একটু দেখে নিই। টেকনিক্যাল এরর। পরাজয় নিশ্চিত জেনেই সহিংসতা করছে বিএনপি জামায়াত, অভিযোগ শেখ হাসিনার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালিত হোক। ভোটের মালিক জনগণ, দেশের মালিকও জনগণ। জনগণ বেছে নেবে তারা কি ধরনের সরকার চায়, কাকে চায়। সিএসির পদত্যাগ চাওয়ায় ঐক্যফ্রন্টের সমালোচনা ক্ষমতাসীনদের। সুষ্ঠু ভোটে জয়ের আশা ফখরুলের, দেশে ফিরলেন এরশাদ। ডক্টর কামালের নিরাপত্তা নিয়ে পুলিশের উদ্বেগ, নিরপেক্ষ থাকার তাগিদ মাহবুবের। একজনের বক্তব্য কমিশনের মত নয় বলছে আওয়ামী লীগ। অপেক্ষার পালা ঘুচিয়ে প্রথম শিরোপার স্বাদ পেল বসুন্ধরা কিংস। স্বাধীনতা কাপ ফাইনালে হারালো শেখ রাসেলকে। নামুল ইসলাম খান, আপনার কাছে যাই, আপনার সঙ্গে কথা বলছিলাম। আগের ধারাবাহিকতাতে শুধু শেষ করে দিই। প্রথম কথা হচ্ছে মাহবুব সাহেবের কথা দিয়ে আবারও শেষ করি, যে ওনার যে বক্তব্যটা, আজকের বক্তব্যটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট বক্তব্য, নির্বাচন কমিশনের বক্তব্য, যেটা হয়তো তারা প্রকাশ্যে বলছিলেন না, উনি বলছেন। উনি কিন্তু কোনো পক্ষপাতমূলক কোনো ওয়ার্ড ইউজ করেন নাই, উনি একটা কমন একটা জেনারেল স্টেটমেন্ট দিয়েছেন। কিন্তু এটা কল, এই কলটার দায়িত্ব ওনাদের সিনিয়রের হওয়াও কথা ছিল এবং হবেও সম্ভবত। উনি নিশ্চয়ই এটা ভাষণ দিবেন। ইন্টারনাল বক্তৃতায় বারবার বলেছেন, ম্যাজিস্ট্রেটদের বলেছেন, পুলিশদের বলেছেন, এবং এই কথাগুলি কিন্তু বলা হয়েছে। সুতরাং আমি আজকের এই বক্তব্যটাতে আপত্তিকর কোনো অংশ নাই, যদি না এটা শৃঙ্খলা ভঙ্গ হয়ে থাকে, যে তাদের মধ্যে এটা তো আনঅফিশিয়াল শৃঙ্খলা আছে। কিন্তু আমি যেটা বলবো, আমি ওই সুব্রতবাবুর ওই কথা থেকে, যে আমি গত 24 ঘন্টা কিন্তু একটা ইমপ্রুভমেন্ট দেখেছি ওভারঅল সবকিছু মিলিয়ে। এই ইমপ্রুভমেন্টটা যদি ইনক্রিমেন্টালি যায়, তাহলে ইলেকশনের দিন আসতে আসতে, মানে আরো যে 3টা দিন মাঝখানে, 3টা দিনে মানুষের মধ্যে একটা কনফিডেন্স লেভেল আসবে যে দলের অংশগ্রহণে তো নির্বাচন অংশগ্রহণমূলক হলো, এবার মানুষের ভোটের দিক থেকে অংশগ্রহণমূলক হয়ে গেলে কিন্তু নির্বাচনটা, এমনকি আমাদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যেরকম অংশগ্রহণমূলক নির্বাচন চান, তিনি যেরকম প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চেয়েছিলেন, সেরকম একটা নির্বাচনের দিকে এখনো যাওয়ার সুযোগটা আমার রয়েছে। আমি শুধু এটুকুই বলবো যে এই সময়টা যদি সবাই আমরা একটু সহনশীলতার সাথে উত্তেজনা প্রশমন করে, আদারওয়াইজ কিন্তু ভাই ডেমোক্রেসি কিন্তু একটু ক্যাওটিক। এটা কিন্তু ওই মানে যেটা রেজিমেন্টেড ডিসিপ্লিনের সিস্টেম না। ডেমোক্রেসি কোনো সময় সুশৃঙ্খল থাকবে না, এটা ক্যাওটিক হবে। এই ক্যাওটিকের মধ্যেই একটা বিউটি আছে, যেটা থেকে আমাদের একটা রেজাল্ট বেরিয়ে আসবে। এবং বিভেদের মাঝে মিলন মহান। হ্যাঁ, বিএনপির জন্য এই নির্বাচনটা হচ্ছে অংশগ্রহণটাই তাদের চ্যালেঞ্জ, তারা অংশগ্রহণ করতে হবে, থাকতে হবে। কিন্তু আওয়ামী লীগের জন্য কিন্তু অংশগ্রহণ না, আওয়ামী লীগের জন্য প্রয়োজন একটা সুনির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে, এটা প্রমাণ করা। সুতরাং আওয়ামী লীগের যারা সমর্থক এবং দলের প্রতিদ্বন্দ্বী, তাদের উপর এটা দায়িত্ব বর্তায়, তাদের উপরও দায়িত্ব বর্তায় প্রমাণ করা। কারণ নইলে আওয়ামী লীগের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাঙ্ক্ষাও পূর্ণ হবে না। সিইসির পদত্যাগের দাবিটাকে কিভাবে দেখেন? না, এগুলি কিছু না, এগুলি পলিটিক্স, এগুলি পলিটিক্যাল স্টেটমেন্ট। সৈয়দ বদরুল আহসান, আপনি পরিস্থিতির কতখানি অ্যানালিসিস করবেন এই জায়গাটাতে, বিশেষ করে ডক্টর কামাল হোসেনের নিরাপত্তার ব্যাপারে একটা কথা এসছে, পুলিশ গেছে যে তার নিরাপত্তা যাতে, মানে পুলিশের কাছে এরকম একটা খবর আছে, আমরা যতদূর জানলাম, যে তার উপরে আক্রমণ হতে পারে, ফলে পুলিশ মনে করছে তার উপরে নিরাপত্তা থাকা উচিত। এটা যেমন আছে, আবার পুলিশের ব্যাপারে সতর্কতার কথাও বলা হচ্ছে, এবং সেনাবাহিনী নামার পর পরিস্থিতি কি অবস্থার আছে, সব মিলিয়ে আপনি যদি ল অ্যান্ড অর্ডার সাইড থেকে দেখেন, তাহলে আপনি বিষয়টাকে কিভাবে দেখবেন? যে পুলিশ অফিসাররা যে ডক্টর কামাল হোসেনের সাথে দেখা করতে গেলেন, ওনার নিরাপত্তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং কথা বলেছেন ওনার সাথে, এটা আমি একটা ভালো দিক মনে করি। এবং ডক্টর কামাল হোসেন তিনি যে বক্তব্য রেখেছেন, পুলিশকে প্রো পিপল বলেছেন, হ্যাঁ প্রো পিপল বলেছেন, ইলেকশন কমিশনে তিনি পুলিশকে বলেছিলেন, তিনি যে মন্তব্যটা করেছেন নির্বাচন কমিশনে, সেটা তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আমি ওই অর্থে বলিনি। তো যেটা ভালো লাগছে যে তিনি যে একভাবে বলা যায়, তিনি যে বক্তব্যটা, যে শব্দটি ব্যবহার করেছেন, এটা তিনি যে ভুল করেছেন বলা উচিত হয়নি, এটা তিনি আকারে প্রকারান্তরে তিনি স্বীকার করে নিয়েছেন। এটা একটা ভালো দিক, যেটা আমরা আমাদের সব রাজনীতিবিদ থেকে আমরা আশা করি। আর ওনার নিরাপত্তা, হ্যাঁ,
এটা বলতে উনি তো এতদিন এক কথা বলতে গেলে সক্রিয় রাজনীতিতে ছিলেন না, এবং তিনি বর্তমানে এসছেন। ওনাকে কেন্দ্র করে বিএনপি এবং অন্যান্য বিরোধী দল এই পর্যায়ে তারা এসছেন, এখানে তো একটা ভূমিকা আছেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় উনি আমাদের সকলেই তিনি শ্রদ্ধার পাত্র, এটা আমরা ওনাকে এইভাবে দেখি। আর যে এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেনাবাহিনী নেমেছে, কিন্তু বিগত কয়েকদিনে কিন্তু সেনাবাহিনী নামা সত্ত্বেও কিন্তু অনেক জায়গায় সহিংস ব্যাপার কতগুলো ঘটেছে। তো কিন্তু যত দিন যাচ্ছে, আগামী 3টা দিন বিশেষ করে, তখন একটু আমাদের দেখার বিষয় আছে যে সেনাবাহিনী কতটুকু এই ব্যাপারগুলো আয়ত্তে আনতে পারবেন, এবং বিশেষ করে জনতা। সেনাবাহিনী কি ইন্ডিভিজুয়াল রোল প্লে করার কোনো সুযোগ আছে? না, সেনাবাহিনী তো যেটা নির্বাচন কমিশনের ইন্ডিপেন্ডেন্ট রোল করার সুযোগ নেই, এবং সুযোগ থাকা উচিত না। এটা নির্বাচন কমিশন করবে, সরকার না নির্বাচন কমিশন করবে, এইভাবে করবে। আর কিন্তু দেখার যেটা বিষয় হচ্ছে যে বিশেষ করে নির্বাচন সামনে যেহেতু আসছে, ভোটারদের ভূমিকা কি, ভোটাররা কি নিরাপদভাবে তাদের। আপনার কাছে কি মনে হয় ভোটাররা কেমন ফিল করছেন বলে মনে হয়? ভোটাররা তো অনেকে কিন্তু একটু আশঙ্কায় আছেন যে তারা ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা। আবার অনেকে প্রকাশ্যে বলেই দিচ্ছেন যে আমার ভোট তো দেওয়া হয়ে যাবে। অনেকে আবার এটা বলছেন নির্বাচন তো হয়ে গেছে একটা। তো এই যে অনুভূতিটা, এটা কিন্তু একটা চিন্তার উদ্রেক করে। তো আমি নির্বাচনের আগে, ভোট দেওয়ার আগে আমি কেন বলবো যে নির্বাচন তো হয়ে গেছে? তো এইটা একটা দেখার বিষয়। তো সেই ক্ষেত্রে বলছি যে সেনাবাহিনী যেহেতু নেমেছে, সেনাবাহিনীর সাথে অন্যান্য নিরাপত্তা বাহিনী, পুলিশ বাহিনী বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, তাদের দায়িত্ব হবে যে একটা পরিবেশ, একটা ভালো একটা কনজিনিয়ার অ্যাটমসফিয়ার যেটা বলে, এবং যেটা আমরা বলি, এবং তাদের নিশ্চিত করতে হবে যে ভোটাররা একদম কোনো বাধা বিপত্তি ছাড়া ভোট কেন্দ্রে যেতে পারবেন, এবং ভোট কেন্দ্রে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেটা তাদের দেখাবে। তার রাস্তাঘাট, সড়ক এগুলি টহল দিবেন, কিন্তু ভোট কেন্দ্রে তাদের উপস্থিতি খুব জরুরি হবে। সেখানে দেখা যায়, কারণ আমরা একটাই উদ্দেশ্য যে নির্বাচন 30 তারিখে হবে। আমরা নাগরিক হিসেবে, একজন নাগরিক হিসেবে আমার আশা থাকবে যে 31 তারিখে যখন ঘুম থেকে উঠবো, বা আমি দেখতে চাই একটা ভালো নির্বাচন হয়েছে, বলতে পারি যে না, একটা সন্তোষজনক নির্বাচন হয়েছে। হ্যাঁ, আমাদের নির্বাচন সেই একদম বিদেশের মতো ওই পর্যায়ে আমরা এখন যাইনি, যার কারণে আমাদের এত 47 বছর গণতন্ত্রের বড় দেশ ভারতে যে পরিমাণ কেওয়াটিক হয়, এখন যদি ডোনাল্ড ট্রাম্প ধরেন তো আরো কেওয়াটিক হয়, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমাদের দেশে যেহেতু এই প্রথম নাইম ভাই বলেছেন দলীয় সরকারের মাধ্যমে অধীনে একটা নির্বাচন হচ্ছে, সেটাও কিন্তু আমাদের একটা বড় পরীক্ষা। এবং আওয়ামী লীগ সরকারকেও দেখাতে হবে যে তাদের অধীনে একটা ভালো, মোটামুটি একদম সব পারফেক্ট হবে না, মোটামুটি তারা আন্দোলন করে দেখেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ইলেকশন হয় না, এই তাদের সাফল্য ছিল। আমি খালি একটাই, এখন তাদের দেখানোর দায়িত্ব যে তাদের দলীয় সরকার অধীনে ভালো নির্বাচন হয়। আমার সবসময় একটা মতামত থাকে ছিল যে এই যে আপনার তত্ত্বাবধায়ক সরকার, এই ধরনের সিস্টেম দিয়ে আমরা কত বছর চলবো? আপনি 5 বছর একটা নির্বাচিত সরকার, তারপরে 3 মাসের জন্য একটা অনির্বাচিত সরকার হাতে ক্ষমতা, এই পদ্ধতি থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত। এখন এটা কতটুকু বেরিয়ে আসতে পেরেছি, এটা এই নির্বাচনে। আমাদের দর্শক আছেন, তার একটা প্রশ্ন নিয়ে নিই। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে পারভেজ চৌধুরী বলছিলাম। হ্যাঁ, বলুন। উইথ ডিউ রেসপেক্ট, আমি বলতে চাচ্ছি আপনাদের উপস্থিত সকল অতিথির সাথে, আমরাও জানি আপনারও যারা অতিথি বিভিন্ন চ্যানেলে আসেন, সবাই মোটামুটি একটা স্বীকার করে নিচ্ছেন যে ডক্টর কামাল হোসেন একজন মহান ব্যক্তিত্ববান, আমাদের চোখেও তাই আমরা মনে করি। কিন্তু এইরকম একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি যখন একটা দেশ নিয়ে ভাবেন, জনগণের চিন্তা করে একটা আগামী নির্বাচনটা কিভাবে হবে বা কিভাবে করা উচিত, সেটা বিবেচনা করে সেই একটা সুষ্ঠু নির্বাচন আশা প্রকাশ করতেছেন, বা সরকারের কাছে বা নির্বাচন এই যারা পরিচালনা করতেছেন তাদের কাছে দাবি রাখতে চাচ্ছেন, সেটা একটু বিবেচনা করা দরকার নয় কি? ধন্যবাদ আপনাকে। আমি ছোট্ট একটা কমেন্ট করতে চাই, এই জন্য বলি, আমি এটাকেও যুক্ত করে নিই। আমি কিন্তু ওনার সাথে একমত
ডক্টর কামাল হোসেনের এই ভূমিকাটা কিন্তু ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে একটা সবগুলি দলের অংশগ্রহণে এই নির্বাচনটা হওয়ার জন্য নিয়ামক ভূমিকা ডক্টর কামাল হোসেনের। এরপরে ওনার ছোটখাটো অনেক রকম ত্রুটি বিচ্যুতির আলোচনা করা যাবে, কিন্তু তার একটা নিয়ামক ভূমিকা, এটা কিন্তু একটা বিরাট স্বস্তির জায়গা আমাদেরকে এনেছে অলরেডি। আর বাকিটা হলো জনগণের অংশগ্রহণ, ভোটের দিন কি হয়। আর আমি এটা ছোট্ট কথা বলতে চাইছিলাম যে এটা বদরুল ভাইয়ের কথার এক্সটেনশনে আর কি, যে আওয়ামী লীগের প্রমাণ করার দায়িত্ব যে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, এটা মানে এটা সর্বাত্মক সুষ্ঠু নির্বাচন হয়েছে আমি ততটাও এক্সপেক্ট করি না। আমি এক্সপেক্ট করি দি মিনিমাম ইজ যে আওয়ামী লীগ সর্বাত্মক চেষ্টা করেছে, এটা যেন দৃশ্যমান হয় যে একটা ভালো নির্বাচন করার জন্য যতটুকু সহযোগিতা করা যায়। আপনার কাছে কি মনে হচ্ছে দৃশ্যমান সেটা কি আওয়ামী লীগের সেই চেষ্টা আছে? না, আওয়ামী লীগের চেষ্টা আছে, কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগের র্যাঙ্ক এন্ড ফাইলে কিছু কিছু অস্থিরতার কারণে ইলেকশন কমিশনের অধীনে সব চেষ্টা আওয়ামী লীগের থাকবে কেন? না, আওয়ামী লীগের থাকবে, বিরোধী দলের থাকবে না। এটা আমি যখন নির্বাচন হচ্ছে না আমি বলি বিরোধী দলের থাকবে, আমি ওইটাই বলছি, বিরোধী দলেরও থাকবে। প্রধান দলগুলির বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাচনকে অর্থবহ করার ক্ষেত্রে। শুধু নির্বাচন কমিশনের উপরে আমাদের দায় চাপালে চলবে না। আমি যাতে শওকত মাহমুদ আপনার কাছে, আপনি এই যে আলোচনা হচ্ছিল সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হচ্ছে যে সহিংসতা আছে, ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, থাকার সম্ভাবনা আছে, সবই প্রত্যেকটা দিনের ঘটনার উপর নির্ভর করবে, পরবর্তী মানে অ্যাকশন রিয়াকশন ভিত্তিতে বিষয় যাবে। তারপরেও কি আপনি মনে করছেন না যে যদি ঠিক মতো 30 তারিখ পর্যন্ত সবাই পৌঁছাতে পারে, ভোটারদের টার্ন আউটটা কেমন হবে বলে আপনার মনে হয়? দেখুন, যে ঘটনাগুলো ঘটে গেছে এর প্রভাব কিন্তু অনেকদিন থাকবে। যিনি হাসপাতালে আইসিইউতে শুয়ে আছেন তিনি কিন্তু, তার মাথায় কিন্তু 30 তারিখ নেই। আপনি অনেকগুলো ঘটনা ঘটিয়ে ফেলেছেন, এখন দুদিনের মধ্যে সাবান দিয়ে ধোয়ার চেষ্টা করলেন যে ঠিক আছে এখন আমরা নির্বাচনে যাই, কিন্তু এই প্রেক্ষাপটটা যে একটা রক্তাক্ত প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা কিন্তু থেকে যাচ্ছে। আমি কথাটা বলছি এই কারণে প্রচুর লোক গ্রেপ্তার হয়েছে, প্রচুর নেতা গ্রেপ্তার হয়েছে, তারা ইলেকশনটা করতে পারবেন না বা ইলেকশনে অংশ নিতে পারবেন না। তারপরেও এই ইলেকশনের মেইন ইস্যু হচ্ছে এখন যে ভোটাররা ভোট দিতে পারবে কিনা। আমার তরফে বা প্রার্থীর তরফের চিন্তাটা হচ্ছে আমার উপর আর হামলা হবে কিনা, আমি নির্বাচনী প্রচারণা চালাতে পারবো কিনা। এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আপনার নির্বাচনটা হচ্ছে, জনগণ ভোট দিতে পারবে কিনা। এখন আমরা মির্জা ফখরুল আলমগীর বলেছেন যে হ্যাঁ, নির্বাচন কমিশনের পক্ষে এখনো সম্ভব এটা করা, তো আমরা দেখতে চাই করতে পারছে কিনা নির্বাচন কমিশন। কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন করলে কি পরিণতি হতে পারে এটার পরীক্ষা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। এটা কিন্তু আর দেখার জন্য 30শে ডিসেম্বর আপনার শুধু একটা আপনার নাটকের শেষ পর্ব দেখার অপেক্ষা। আমি কথাটা এই কারণে বলছি যে প্রার্থিতা বাতিল, এমনিতেই তো বিএনপির অনেক আসন টাসন এগুলো চলে গেছে, এবং কোর্ট যেভাবে প্রার্থিতা বাতিল করে, আর ব্যাংক যেভাবে শতপ্রণোদিত হয়ে বিরোধী দলের প্রার্থীর বিরুদ্ধে মামলা করেছে, না আমার কাছে লোন আছে, এটা মিথ্যা কথা করছে, এটা আমরা তো দেখিনি। অনেকেই বলেন যে এরকম নির্বাচন আগে দেখেনি। সেই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। এখন আপনার কাছে যে বিষয়টি হচ্ছে, যেমন ডাক্তার কামালের উপর হামলা হয়েছে, পুলিশ কিন্তু কোনো গ্রেপ্তার করেনি। বিএনপি প্রার্থীদের উপর অনেক হামলা হয়েছে, পুলিশ কোনো কাউকে গ্রেপ্তার করেনি। কিন্তু আওয়ামী লীগের কোনো ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু পুলিশ 200-300 জনকে আসামি করে মামলা দিচ্ছে। আপনি এক যাত্রার পৃথক ফল হচ্ছে, এই কথাটি মাথায় রাখতে হবে। এখন হঠাৎ করে পুলিশ ডাক্তার কামাল হোসেনের কাছে গেছেন, গিয়ে বলছেন আপনার নিরাপত্তা এই। এখন কামাল হোসেনের নিরাপত্তার বিষয়টি কেন আসছে? কামাল হোসেনের বিরুদ্ধে একটা হেট ক্যাম্পেইন হচ্ছে। ওবায়দুল কাদের সাহেব নিজে বলেছেন তার মুখ দিয়ে বিষ বের হয়। উনি পুলিশের সঙ্গে একটা ধমক দিয়েছেন, বর্ষিয়ান মানুষ ধমক দিয়েছেন, ঠিক আছে। এটাকে এখন শাসক দল বলছে বিষ বের হয় তার মুখ থেকে, এবং ডাক্তার কামালের বিরুদ্ধে আপনি শুধু কি এটাকে দেখবেন? আমি খালি এই জিনিসটাই দেখছি। 14 সাল 15 সালে সহিংস ঘটনা বলে কি দেখবেন? না, আমি আমার সামনে 30শে ডিসেম্বরের নির্বাচন, আমরা 14 সালের নির্বাচনের এটা আমরা দেখেছি। কিন্তু এখন আমরা নির্বাচনে অংশ নিতে গিয়ে যে ধরনের অভিজ্ঞতার মুখোমুখি পড়েছি, সেটা তো 14 সালের নির্বাচন প্রতিহত করার যে আন্দোলন ছিল তার চাইতেও তো এই রক্তারক্তি ছাপিয়ে গেছে। এটাকে অস্বীকার করার উপায় হবে? আওয়ামী লীগের কয়জন নেতা তখন আহত হয়েছিল, কোন প্রার্থী আহত হয়েছিল 14 সালে?
আর এখন বিরোধী দলের কতজন প্রার্থী? 47টি হামলার ঘটনা ঘটেছে। ইউ টেল মি, স্ট্যান্ডিং কমিটির 2 জন মেম্বার ইনজুর্ড, দেয়ার ইজ নো অ্যাকশন। ইসিও নিচ্ছে না, পুলিশও নিচ্ছে না। তো এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি ডাক্তার কামাল হোসেনের কাছে গিয়ে আজকে পুলিশ বলল, যেটা বলেছেন যে হ্যাঁ পুলিশ একটা ভালো কাজ করেছে, ঠিক আছে। আমাদের কাছে খবর আছে এরকম শুনেছি, ডাক্তার কামাল হোসেন আজকে ঢাকায় বেরোতে চেয়েছিলেন নির্বাচনী ক্যাম্পেইন, এখন তাকে না উনি কিন্তু বলেছেন আমি অসুস্থ বোধ করছি। না অসুস্থ তার কালকে প্রোগ্রাম ছিল, তিনি অসুস্থ বোধ করেছেন, তিনি নিরাপদ বোধ করছেন না, পুলিশ যাওয়াতে তিনি আরেকটু শঙ্কিত হয়েছেন যে পুলিশ কেন তার কাছে গেল। তো এই যে পুলিশের যে হঠাৎ করে ভালো হয়ে যাওয়া, যে তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তো এখন তাকে তো জানানো উচিত যে কারার কি নিরাপত্তা তার বিঘ্নিত করতে পারে। আমার কথা হচ্ছে যে সবকিছুরই কিন্তু মুদ্রার এপিঠ ওপিঠ আছে। কিন্তু আপনি কি মনে করেন না নির্বাচন নিয়ে তৃতীয় পক্ষ যারা চায় নির্বাচনকে বানচাল করতে চায় এরকম একটা শক্তি আছে বাংলাদেশে? এখনো জঙ্গির ঘটনা প্রচুর ঘটেছে। না তৃতীয় পক্ষের কথা তো আমরা বলিনি। তৃতীয় পক্ষের কথা ফলে না রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা থাকে, তাদের তো রিপোর্ট থাকতে পারে যে তারা এরকম। তারা তো এমনও রিপোর্ট দিয়েছে যে সবাই মুজিব কোর্ট পড়ে গিয়ে সন্ত্রাস করবে, এই ধরনের রিপোর্টের কোনো বেসিস আছে? তাহলে তো অ্যারেস্ট করে না কেন কাউকে? এই ধরনের রিপোর্ট তো তারা দিয়েছে। এরকম রিপোর্টের ভিত্তিতে যখন অ্যারেস্ট করা হচ্ছে তখন তো আপনারা বলছেন না কাকে এই ধরনের রিপোর্টের ভিত্তিতে কাউকে অ্যারেস্ট করেনি, করছে যে অন্য ইয়ের জন্য। তারা মুজিব কোর্ট বানাতে দিয়েছে, এরকম একটা টেইলারিং সব থেকে উদ্ধার করেছে যে কে বানাতে দিয়েছে। আচ্ছা আমি আমার কথা শেষ হয়। আরেকটি বক্তব্য হচ্ছে, ওবায়দুল কাদের সাহেব কেন শাসক দল আওয়ামী লীগ সংলাপে গেল, বলেছেন যে তৃতীয় পক্ষ যাতে কোনোভাবে কোনো সুযোগ না নিতে পারে সেই জন্য আমরা সংলাপে গেছি। ইভেন সিইসি আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বলেছেন এই যে গুজব ছড়ানো হচ্ছে, নাশকতা হচ্ছে, এর পিছনে কোনো তৃতীয় শক্তির ইন্ধন আছে কিনা এটা খুঁজে বের করার জন্য বলেছে। তৃতীয় শক্তি তারাই বলছেন, আমরা তো বলছি না। আমরা তো চাই না ডেমোক্রেসি কোনোভাবেই বিঘ্নিত হোক, কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের কথা বলে তৃতীয় শক্তির নামে দোষ দিয়ে আপনি বিরোধী দলকে আপনি ধরবেন, নাশকতার নাম দিয়ে ধরবেন, এগুলো আর কাহাতক হবে। নির্বাচনের পরিবেশ সৃষ্টির দায়িত্ব তো তাদের। আমার কথা হচ্ছে যে নির্বাচনে গেছে, প্রধানমন্ত্রী এই কথা সংলাপে সুস্পষ্টভাবে আশ্বাস দিয়েছিলেন যে তফসিল ঘোষণার পর কোনো গ্রেপ্তার হবে না, তফসিল ঘোষণার পর আরো বেশি করে গ্রেপ্তার হয়েছে। হাউ ক্যান ইউ জাস্টিফাই দিস থিংস? তাহলে কার উপরে বর্তায় জিনিসগুলো? আমার কথা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানে নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ যতখানি পুলিশ যদি কোনো অসদাচরণ করে, নির্বাচনী অসদাচরণ করে, তাহলে নির্বাচন কমিশন দেখবে। কিন্তু পুলিশের রেশন দেওয়া, প্রতিদিনের অস্ত্রে শান দেওয়া, বুলেট জোগাড় করা, এগুলো তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় করে, সরকার করে থাকে। তো সরকারই তো দেখা উচিত যে পুলিশ ভূমিকাটা পালন করছে। আমার কথাটা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত আছি, শুধু অংশগ্রহণ করেছি এইটুকুই আমাদের দিয়ে যে সব নির্বাচনকে আমি নিয়ে করে ফেলবো, এটা হয় না। তারপরে এই ধরনের উস্কানি আছে, যেমন আজকে একটা জরিপের, এটা একটা ভুয়া মতলবী জরিপ, 248 আসনে আওয়ামী লীগ জয়ী হবে। তাহলে এই জরিপের যে এইসব ফলাফলে মাঠের অবস্থাটা কি দাঁড়ায়? যারা এই ধরনের সহিংসতা, এই ধরনের জরিপ করার প্রবণতা তো গ্লোবালি আছে, তাই না? আছে, কিন্তু আমাদের দেশের পরিস্থিতি, আপনি একটা মানুষকে আমাদের দেশে এক্সিট পোল হয় না কেন? এখন ভোট দিয়ে একটু স্বীকার করতে চায় না কাকে ভোট দিয়েছে, আর আপনি আগে গিয়ে জিজ্ঞেস করেন আপনি কাকে ভোট দিবেন, নৌকা এমনি একটু তাকাবে ভোট দেওয়া ছাড়া তার কোনো কথা বলার কোনো উপায় নেই। আমি যেতে চাই যে আমার কথা হচ্ছে এই ধরনের এগুলো গভর্নমেন্ট স্পন্সর, যেমন ইন্ডিপেন্ডেন্ট সালমান রহমান স্পন্সর করেছেন এই জরিপ, অথবা এই জরিপের ফল কি হবে এটা তো পরিষ্কার বোঝা যায়। এখন পৃথিবীর বিভিন্ন দেশে এরকম স্পন্সর জরিপ থাকে, কিন্তু এবার দেখা যাচ্ছে যে ইকোনমিস্ট থেকে শুরু করে বিভিন্ন সংস্থা এরকম জরিপ করেছে। এবার সেই জরিপগুলো সব, যেগুলো অনেকগুলো বাইরের, যেগুলোর সঙ্গে আমার মনে হয় না যে সবগুলো তো আওয়ামী লীগের যোগাযোগ থাকার সম্ভাবনা আছে। আপনার কি মনে হয়? না, আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই জরিপগুলি থেকে এবং আমার কমন সেন্স থেকেও আমার প্রেডিকশনও ছিল যে আওয়ামী লীগ খুবই স্বচ্ছন্দে মানে মেজরিটি পাবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ হচ্ছে না, সরকার গঠন করবে। আমি শুধু একটা জিনিস বলি যে যেটা হয়, মনে করেন আওয়ামী লীগেরও তো ধরেন, এটা আমি কিন্তু এটা হাইপোথেটিক্যালি বলছি, সে 50 জনও যদি হারার মতো ক্যান্ডিডেট থেকে থাকে, এখন কি হচ্ছে, এটা শেখ হাসিনার ইচ্ছার বাইরে, তার নেত্রীর নির্দেশনার বাইরে, তারা লোকালি মনে করেন একটু অ্যাক্সেস করার চেষ্টা করছে, এই কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যা। এবং আমি তাদের উদ্দেশ্যে বলি, এটা ব্যক্তিগত কথা, যে আপনারা যে এটা করার চেষ্টা করছেন তাতে আপনার স্থানীয় ব্যক্তিগত স্বার্থ হয়তো সিদ্ধ হবে, কিন্তু দলের দীর্ঘমেয়াদী স্বার্থে ইমেজে ক্ষতি হবে,
প্রধানমন্ত্রীর যে আকাঙ্ক্ষা প্রশ্নবিদ্ধ না করা নির্বাচন, সেখানে এটা প্রশ্নবিদ্ধ হবে। আপনারা যদি যেমন ধরেন আমি বলি 225-এর বেশি যদি আওয়ামী লীগের সিট হয়ে যায়, তারপর থেকেই এটা প্রশ্নবিদ্ধ হওয়ার দিকে যাবে। এইটা এখন আর কোনো না, আপনাকে বুঝতে হবে যে সজীব ওয়াজেদের জয়ের একটা স্ট্যান্ডার্ড আছে। এটা 168 থেকে 220 দেখিয়েছে। আমি কিন্তু ওইটার রেফারেন্সে বলছি। তাহলে তার বাকিটা হবে অতি উৎসাহীদের কারণে। দ্যাট ইজ মাই পয়েন্ট। উনি কিন্তু রেঞ্জ দিয়েছেন, কমটাও বলেছেন, হাইয়েস্টটাও বলেছেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তো আমি এই জন্য, এবং ইট ওয়াজ এ সাইন্টিফিক্যালি ডান, এবং এটা আমার কাছে রিজনেবল মনে হয়েছে। আমাদের যে কমন সেন্স, আমাদের যে অভিজ্ঞতা, শেখ হাসিনা কেন পুনর্নির্বাচিত হবেন এটা কিন্তু আমরা জানি কেন হয়েছে। আমি এইটুকু সংক্ষেপে বলি, গত 10 বছরের যে ধারাবাহিক উন্নয়নের প্রয়াসটা, এই প্রয়াসটা অনেকে উন্নয়নের লোভে পড়েছে, আমার মতো মানুষ। এই যে উন্নয়নের জন্য আকাঙ্ক্ষার যে লোভ, এই লোভে অনেক মানুষ মনে করছে যে আরেকটা টার্ম শেখ হাসিনা থাকা দরকার। এটা কিন্তু একটা ব্যাপক মানুষের মধ্যে এই ভাবটা আছে। আমরা এখন শেষ করতে চাই। সৈয়দ বদরুল হাসান, আপনার কোনো কমেন্টস আছে কিনা? না, আমার কমেন্ট হলো যে আমি অনেক নির্বাচনে ভোট দিয়েছি, অনেক নির্বাচন দেখেছি, মানে যখন প্রাপ্তবয়স্ক হওয়ার আগে। তো আমার যেটা আশা থাকবে যে একটা যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা যাতে, আমি আগে যেটা বলেছি, গ্রহণযোগ্য হয় এবং পরের দিন আমরা বলতে পারি যে না, মোটামুটি একটা ভালো নির্বাচন হয়েছে। এবং এটা তো শেষ নির্বাচন হবে না, আরও 5 বছর পরে এর চাইতে ভালো একটা নির্বাচন হবে, আমরা এইটাই বলতে পারি। এবং জনগণের অধিকার আমরা ফিরে পাবো, যে বাক স্বাধীনতার অধিকার থাকবে। তারপরে যে মানুষ যে মুক্ত কণ্ঠে কথা বলতে পারবেন, আমরা সাংবাদিকরা লেখালেখি করতে পারবো, বক্তব্য রাখতে পারবো। এবং যে একটা যে স্পিরিট অফ টলারেন্স যেটা বলি, এটা আমাদের সমাজে আছে। এটা লিবারেল ডেমোক্রেসি। এখন আমরা ইলিবারেল ডেমোক্রেসি বলছি, আমরা এটা কখনো এই দেশে চাইনি। এবং আমাদের বাংলাদেশের জনগণ, আমি সবসময় বলে থাকি, আমরা কিন্তু চিরকাল আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বাঙালি জনগণ। কিন্তু আপনি দেখেন ইতিহাসে আমরা কিন্তু চিরকাল ওই গণতন্ত্রের জন্য সংগ্রামই করে গেলাম, এখন পর্যন্ত সংগ্রাম করে যাচ্ছি। সেই সংগ্রামটা যাতে একটু দীর্ঘমেয়াদী না হয়ে এক পর্যায়ে এসে থেমে যায়। ফরিদ জাকারিয়ার সেই শব্দটা লিবারেল ডেমোক্রেসি, সেই শব্দটা উচ্চারণ করলেন CNN এর ফরিদ জাকারিয়া প্রথম ইউজ করেছিল, সেটা লিবারেল ডেমোক্রেসি। আমি আপনার সঙ্গে একমত। সেই আমরা প্রতিদিনই এই কথা বলে শেষ করি, আমরা চাই 30 তারিখে একটা এমন পরিবেশ। আমার একটা কমেন্ট ছিল ভাইয়া। হ্যাঁ প্লিজ। মানে আমি মনে করি যে সারা দেশে ধানের শীষের পক্ষে নীরব জোয়ার চলছে। যদি ভোটাররা ভোট দিতে পারে, তাহলে কিন্তু আজকে কুকসনের যেই কুকিং রিপোর্ট, যেটা যে 248, এটা কিন্তু ধানের শীষ পাবে। আর কুকসনের রিপোর্টকে যদি বাইবেল মনে করা হয়, বেদবাক্য মনে করা হয়, তাহলে 300 সিট আওয়ামী লীগ পাবে। কারণ বর্তমান অবস্থায় যেভাবে নীল-নকশা নির্বাচন আছে, এনে একটা আসনও আওয়ামী লীগ কম পাওয়ার কারণ নাই। আমি আপনাদের দুজনের মাঝখানে বসে সৈয়দ বদরুল হাসানের কথা দিয়ে শেষ করতে চাইছিলাম, যে যেটা শেখ হাসিনাও বলেছেন, যে মানুষ যদি ভোট দেয় তাহলে ভোটের অনুযায়ী জনগণই ক্ষমতার মালিক, যেটা ডক্টর কামাল হোসেনও বলেন শুনি, যে তারা যেভাবে ভোট দেবে। আমরা চাই শুধু ইলেকশন কমিশন ভোটের দিন এমন একটা পরিবেশ তৈরি করুক যেখানে মানুষ নির্ভয়ে গিয়ে ভোট দিতে পারে, এবং আমরা এটাই প্রত্যাশা করছি। এবং তাদের ভোটের ভিত্তিতে আগামী সরকারকে আমরা চাইছি, তাদের ভোটের মাধ্যমে যে সরকার আসবে আমরা তাদেরকে অগ্রিম স্বাগত জানিয়ে রাখতে চাই। সবাই ভালো থাকবে।